অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অংশ কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন করছে না এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো স্থবির, একদম শ্মশানের নীরবতা, তারা কেউ কোনো কাজই করছে না। শাহাদাত হোসেন সেলিম, আজকের ব্যাংক ডাকাতি থেকে আপনি কি একটা বিচ্ছিন্ন ঘটনা দেখবেন কিনা? আমরা তো 5ই আগস্ট পরবর্তী অনেক উত্থান পতন দেখছি, সেখানে আজকে যে অবস্থাটি দেখছেন তার মধ্যে কি আপনি অন্য কোনো কিছুর যোগসূত্র খুঁজে পান কিনা? না, ব্যাংক ডাকাতি তো আগে পরে আরও অনেক হয়েছে। আজকেও একটা ব্যাংক ডাকাতি হওয়ার প্রচেষ্টা নিয়েছে এবং শেষ পর্যন্ত 3 জন ডাকাত আত্মসমর্পণ করেছে। এটাতে বোঝা যাচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রতিদিন যে একটা খুন হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না, যেটা রাশেদ খান বলেছে সেটার সাথে আমি অবশ্যই একমত। এবং এটাও আমরা রাজনীতিবিদরা যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি, সেখানেও দেখলাম যে 2-1 জন রাজনীতিবিদ স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে তারা তাদের মানে ক্ষুব্ধতা প্রকাশ করেছে আর কি। সেটা আমরাও মনে করি যে বিপ্লবোত্তর একটা সরকার পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে যতটা তৎপর হওয়া দরকার, যতটা কার্যকর ভূমিকা পালন করা দরকার, ততটা কার্যকর ভূমিকা পালন করছে না। কিন্তু জনাব শাহাদাত হোসেন সেলিম, মানে আমরা এর আগেও দেখেছি যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়াটা অনেকটা একটা নিয়মের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এখানেও সেটিই হচ্ছে কিনা, মানে উনি একজন ব্যক্তি দিয়ে পুরো বিষয়টিকে এখানে নিয়ন্ত্রণ না, উনি তো একটা বাহিনীর প্রধান এবং উনি পুরো মানে একটা মন্ত্রণালয়ের প্রধান, সেই হিসাবে সফলতা বা ব্যর্থতার দায় দায়িত্ব ওনার উপর তো বর্তাবে। এটা উন্নত বিশ্বে বা সভ্য সমাজে সবসময় দাবি করা হয় এবং এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত তা মন্ত্রীরা বা পদত্যাগ করেন, ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন। তো বাংলাদেশে তো এই সংস্কৃতিটা নাই। কিন্তু এখন কত হলো যে আসলে বিপ্লবোত্তর একটা সরকার পরিচালনা করার জন্য একজন উপদেষ্টা যতটা দৃঢ়তা প্রদর্শন করা দরকার, যতটা যোগ্যতা প্রদর্শন করা দরকার, যতটা তৎপরতা প্রদর্শন করা দরকার, এগুলোর কিছুই কিন্তু আমরা দেখছি না। এবং জনমনে একটা ক্ষোভ এবং জনমনে এক ধরনের আশঙ্কা বিরাজ করছে। পাশাপাশি আমি মনে করছি এতে সেনাবাহিনীরও যথেষ্ট বদনাম হচ্ছে, কারণ সেনাবাহিনী মাঠের মধ্যে আছে। সেনাবাহিনী মাঠের মধ্যে থাকার পরও এই ধরনের ঘটনা ঘটবে, আইনশৃঙ্খলা অবনতি ঘটবে, এটা আসলে আমাদের কাম্য নয়। এখানে যে যৌথ বাহিনী বলেন অথবা সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে মাঠে থাকার পরে আমরা আশা করেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হবে, সেটা উন্নতি হচ্ছে না। এখানে সর্বোপরি আপনার আজকে আলোচনার মধ্যে যেটা টেনে এনেছেন সেটা হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অংশ কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। সচিবালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো স্থবির, একদম শ্মশানের নীরবতা, তারা কেউ কোনো কাজই করছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে কি, আপনার বিগত সরকারের সুবিধাভোগীরা তো এখনও বিভিন্ন জায়গার মধ্যে মানে বীর দর্পে তারা অবস্থান করছে। তারা কিন্তু একটা সরকারকে সফল এবং ব্যর্থ করার ব্যাপারে মানে তাদের একটা ভূমিকা থাকে এবং সেখানে আমাদের মনে হচ্ছে যে যারা আপনার এই যে বিগত সরকারের সুবিধাভোগী, তারা কিন্তু আপনার এই সরকারকে সেভাবে সহযোগিতা করছে না, যে কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি সহ আরম্ভ করে বিভিন্ন যানজট, আপনার পুলিশের নিষ্ক্রিয়তা, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়া, বিভিন্ন পাড়ায় মহল্লায় মারামারি হওয়া, কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি পাওয়া ইত্যাদি বিষয়গুলোকে সরকারকে আরও ভালোভাবে অ্যাড্রেস করা দরকার। এবং আমার মনে হয় যে এখানে আপনার মাঝে মাঝে 1-2 জনকে এদিক ওদিক বদলি করে অথবা আপনার তাদেরকে আপনার ওএসডি করে, ওএসডি বা বদলি, এটা কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা নয়। যাদের চাকরির বয়স 25 বছর হয়ে গেছে তাদেরকে আপনার বিদায় করে দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে বিদায় করে দিয়ে আপনার সেখানে আপনার নতুন রক্তের সঞ্চালন করা দরকার, নতুন প্রাণ সঞ্চালন করা দরকার। এবং প্রশাসনের মধ্যে যারা যোগ্য, দক্ষ এবং আপনার যারা জাতির প্রতি কমিটেড, এখানে ধরেন একসময় তো আওয়ামী লীগ একদম ডিএনএ টেস্ট করেই নিয়োগ করেছে, তার মধ্য দিয়ে যদি বেছে আমরা ভালো মানুষটিকে বাঁচতে পারি, আপনার দেশপ্রেমিক মানুষটিকে বাঁচতে পারি, তাহলে হয়তো পরিস্থিতি আরেকটু উন্নতি হবে বলে আমরা মনে করছি আর কি।